सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিক নলেজ অর্থাৎ রিক এর এই আলোচনা চক্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রথমত ধন্যবাদ জানাই রিক কর্তৃপক্ষকে যে তারা এরকম একটি বিষয় নিয়ে আলোচনার জন্য আমাকে যোগ্য মনে করেছেন এবং উৎসাহিত করেছেন। আমরা আমাদের এই যে আলোচনা, এই আলোচনার উদ্দেশ্য কি, এই আলোচনা আমরা কেন করছি ইত্যাদি বিষয়ে আমরা অবিলম্বেই বলতে চলেছি। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো আজকে হঠাৎ করে কেরিয়ার কাউন্সেলিং ফর সংস্কৃত স্টুডেন্টস অর্থাৎ সংস্কৃতের যারা ছাত্রছাত্রী তাদেরকে বৃত্তি বা পেশা নিয়ে উপদেশ দেওয়ার প্রয়োজন কেন হয়ে পড়লো, এটা একটা প্রাথমিক প্রশ্ন। আমরা আলোচনা করব, আলোচনা করার জন্যই আমরা উপস্থিত হয়েছি, কিন্তু আজকের এই আলোচনা কেন, কেরিয়ার কাউন্সেলিং বলতে কি বোঝায়, এগুলো আগে আমরা একটু পরিষ্কার করে নেব। আমাদের আলোচনা 1 ঘন্টার মধ্যেই শেষ হবে। আমি তার মধ্যেই সমস্ত আলোচনা উপসংহৃত করব। তো এবং সবাই মন দিয়ে শুনবে, কারণ এগুলো তো আমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। তো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই শেষে গিয়ে প্রশ্ন করবে, সব প্রশ্ন লিখে রাখবে যেন আমরা প্রশ্নগুলো ভুলে না যাই। প্রথমত কেরিয়ার মানে কি? কেরিয়ার মানে হচ্ছে বৃত্তি বা পেশা, ঠিক আছে? তো আমরা কেরিয়ার চুজ করছি মানে কি, আমরা কোনো বৃত্তি বা কোনো পেশাকে আমরা চিহ্নিত করছি। অনেক পেশা আছে এই জগতে, কিন্তু তার মধ্যে কেউ শিক্ষকতা, কেউ বা সৈনিক হচ্ছে, কেউ বা ডাক্তার হচ্ছে, কেউ বা ইঞ্জিনিয়ার হচ্ছে। তো এই বৃত্তি বা পেশাকে আমরা বলি কেরিয়ার। আর কাউন্সেলিং মানে কি? কাউন্সেলিং মানে উপদেশ। মানে আমরা আজকের আলোচনাতে মূলত বৃত্তি বা পেশা সংক্রান্ত উপদেশ পাবো। অর্থাৎ আমরা কি ধরনের বৃত্তি বা কি ধরনের পেশা আমরা নেব আগামী দিনে বা নিতে পারবো, এই নিয়ে আলোচনা হবে। আর এটা আমরা কাদের জন্য করছি? ফর সংস্কৃত স্টুডেন্টস, যারা সংস্কৃত নিয়ে পড়াশুনো করছে বা আগামী দিনে করবে, এখন সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছে, সেই সকল যে সংস্কৃত ছাত্রছাত্রী, তারা তো কিছু একটা ভেবে সংস্কৃত নিয়ে পড়তে আসবে যে এটা পড়ে হয়টা কি, কি কি চাকরি হয়, এগুলো তো জানতে হবে। তো এই আলোচনাটা আমরা এখানে পাবো। কারণ এখন যারা সংস্কৃত নিয়ে পড়তে আসে তারা প্রচন্ড ডিমোরালাইজড হয়। তাদেরকে প্রথমেই অনেক ভুল ভ্রান্তি বোঝানো হয়, বলে আরে সংস্কৃত নিয়ে পড়বি, সংস্কৃতে তো কিছুই হয় না, চাকরিই নেই। আসলে তারা জানেনই না যে সংস্কৃতে কি ধরনের চাকরি আছে বা নেই। তাদেরকে যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করেন, আচ্ছা ঠিক আছে তাহলে ইকোনমিক্সে বা পল সায়েন্সে কিরকম চাকরি আছে, তো তারা ওটাও বলতে পারে না। কিন্তু তারা এটা বলতে পারে যে সংস্কৃতে কোনোই চাকরি নেই। আমাদের স্টুডেন্টরা ডিমোটিভেটেড হয়, 11-12 পড়ে বাচ্চারা কতই বা বুঝবে। ওরা ভাবে সংস্কৃতে সত্যি হয়তো কিছু নেই। তো এই একটা সমস্যার সম্মুখীন আমাদের ছাত্রছাত্রীরা হয়।
তো তার জন্য এরকম একটা পরিষ্কার আলোচনা হওয়া খুব জরুরি, যে সত্যি সত্যি সংস্কৃত পড়ে কি কোনো চাকরি নেই, নাকি আছে আমরা জানি না, আর যদি বা জানতে পারি তাহলে কিভাবে প্রস্তুতি নেব। আজকের আলোচনা এইটুকুই, যে সংস্কৃত পড়লে কি কি চাকরি পাওয়া যায়, আর এখন থেকে আমরা সেই চাকরিগুলোর জন্য কেমন প্রস্তুতি নেব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো এই আলোচনা শুরুর আগে আমি 3টে মিনিট সকলের কাছে নেব এই যে প্রতিষ্ঠান রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিক নলেজ, এই প্রতিষ্ঠান সম্বন্ধে দু কথা বলতে। এই রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিক নলেজ, এটাকে ছোট্ট করে আমরা রিক বলি, এটা কোনো কোচিং সেন্টার নয়। এখানে আমরা কোনো চাকরির জন্য কোনো ট্রেনিং, এসএসসি, নেট, পিএসসি, কোনো কিছুর জন্য আমরা এখানে কোনো কোর্সেস দিই না। আমাদের নির্দিষ্ট উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট, সেটা হচ্ছে সংস্কৃত ভাষা এবং সংস্কৃত শাস্ত্রের প্রচার এবং প্রসার, এটি এই প্রতিষ্ঠানের লক্ষ্য। তাহলে আমরা কেন এখানে চাকরি নিয়ে সবাইকে সচেতন করছি? যাতে যারা সংস্কৃত নিয়ে পড়াশুনো করছেন তারা ভবিষ্যৎ সম্পর্কে অত্যন্ত সচেতন হন, অনেক আগে থেকেই প্রস্তুতি নেন, এবং যাতে সংস্কৃত নিয়ে পড়াশুনো করতে অনেকে উৎসাহিত হয়, তার জন্য আমরা এই কেরিয়ার কাউন্সেলিং আয়োজন করেছি। তো আমরা মূলত কি করি সেটা হচ্ছে মোটামুটি আমরা সংস্কৃতের শাস্ত্রসমূহের নিরন্তর চর্চা এবং প্রচার এই প্রতিষ্ঠান করে থাকে। আগেকার দিনে টোল সিস্টেম ছিল, এখন নেই। তাহলে গ্রন্থগুলোকে প্রথম থেকে শেষ অবধি যে পারম্পরিক পদ্ধতিতে পড়া, সেই পরম্পরা নষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গে, তাকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা এই প্রতিষ্ঠান, সংস্কৃত প্রেমী কয়েকজন আমরা অধ্যাপক অধ্যাপিকারা আছি যারা এটা পরিচালনা করছি। এখানে কি আমরা ন্যায় বৈশেষিক দর্শন, অদ্বৈত বেদান্ত দর্শন, পাণিনীয় ব্যাকরণ, পুঁথিতত্ত্ব এবং অভিলেখ শাস্ত্র, মূলত এই 4টে নিয়ে আমরা এখন কাজ করছি, যে একেবারে প্রথম থেকে শেষ অবধি পড়া। যেমন পাণিনীয় ব্যাকরণে বৈয়াকরণ, সিদ্ধান্ত, কৌমুদী আমরা আলোচনা শুরু করেছি একেবারে প্রথম থেকে শেষ অবধি। আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ন্যায় বৈশেষিক দর্শনের যে ভিত্তিভূত গ্রন্থ নব্যন্যায় ভাষা প্রদীপ, সেটা প্রথম থেকে শেষ অবধি পড়ানো হয়েছে, ইউটিউবে আপলোড করা আছে, আপনারা দেখতে পাবেন। পুঁথিতত্ত্ব এবং অভিলেখ শাস্ত্র নিয়ে আমাদের নিরন্তর আলোচনা হয়। আগে ব্রাহ্মী লিপির ওপরে কোর্স হয়েছে, মৌর্য ব্রাহ্মীর ওপরে। তো মূলত আমাদের এই প্রতিষ্ঠান সমস্তটাই এই শাস্ত্রসমূহের নিরন্তর চর্চা এবং প্রচারের জন্য। আর সংস্কৃত ভাষা না জানলে তো এটা হবে না, তাই আমরা অনুবাদ পদ্ধতিতে এবং সম্ভাষণ পদ্ধতিতে সংস্কৃত ভাষা শেখাই পদ্ধতিগতভাবে। তার জন্য আমাদের বিভিন্ন কোর্সেস থাকে। আর আমরা সংস্কৃতের যারা ছাত্রছাত্রী আছে এবং শিক্ষক শিক্ষিকা আছে, উভয়ের সবলীকরণ করার চেষ্টা করি। যেমন এখন ছাত্রছাত্রীরা যাতে সুন্দরভাবে পড়াশুনো করতে পারে তার জন্য একাডেমিক কাউন্সেলিং, কেরিয়ার কাউন্সেলিং এরকম করা হয়। শিক্ষক শিক্ষিকারা যাতে খুব সাবলীলভাবে ক্লাসরুমে পড়াতে পারেন বা তাদের কাছে যারা পড়তে আসে তাদেরকে সঠিক পথ দেখাতে পারেন, তার জন্য বহু ওরিয়েন্টেশন কোর্স আমরা আয়োজন করি। আর সংস্কৃতকে যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষ না চাইবে ততদিন অবধি সংস্কৃতের প্রচার প্রসার সম্ভব নয়। তার জন্য সাধারণ মানুষের কাছে সংস্কৃত ভাষাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা ভগবদ গীতা পাঠের কোর্স, শ্রী শ্রী চণ্ডী পাঠের কোর্স, এরকম অনেক পপুলার কোর্সেসও রাখি। তো এই হচ্ছে মূলত আমাদের এই প্রতিষ্ঠানের কার্যাবলী। আমরা সংস্কৃত শাস্ত্রের প্রচার প্রসারের জন্য চেষ্টা করি, সংস্কৃত ভাষা যাতে সকলের কাছে পৌঁছায়, সকলে যাতে খুব সুন্দরভাবে শিখতে পারে। না হলে আমাদের তো ভয় থাকে যে ভাষা জানি না, সংস্কৃত পড়ছি অথচ ভাষা জানি না। তো সেই ভয়টা যাতে দূরীভূত হয়, সংস্কৃত পড়াতে যেন আরো আমরা অনেক এনগেজড হতে পারি, আরো নিবিড়ভাবে অধ্যয়ন করতে পারি, নিবিষ্টভাবে অধ্যয়ন করতে পারি, তার জন্য এই প্রতিষ্ঠান সহায়তা করে, এই প্রতিষ্ঠান চেষ্টা করে। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে প্রতিষ্ঠানের ছবি। বিবিধ কোর্সেস হয়েছে, সেগুলো এখন আলোচনার বিষয় নয়। আপনারা যারা দেখতে চান যে প্রতিষ্ঠান কি কি কাজ করেছে না করেছে, সেগুলো বা কি কি কোর্সেস হয়েছে আগে, এখন কি কি হচ্ছে, সেটা এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বা এই প্রতিষ্ঠানের যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন। আজকের মূলত যে আলোচনা, যে কেরিয়ার ওরিয়েন্টেশন, এটা কিসের জন্য প্রয়োজন? তার কারণ হচ্ছে দুঃখের কথা যে সংস্কৃত ছাত্রছাত্রীরা না হয় জানে না যে সংস্কৃত পড়ে কি কি চাকরি হয়। দুঃখ হচ্ছে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন
তারাও অনেকাংশে জানেন না যে সত্যি সত্যি সংস্কৃত পড়ে কি কি চাকরি হয়। শিক্ষকতা ছাড়াও যে আরো এক বিশাল ক্ষেত্র আছে যেখানে সংস্কৃতের ছাত্রছাত্রীরা চাকরি করছে এবং করতে পারে, সেগুলো সম্বন্ধে আমাদের শিক্ষক শিক্ষিকারা অবহিত নন। এবারে প্রশ্ন হতে পারে, তাহলে আপনি হঠাৎ করে কি করে জেনে গেলেন যে সংস্কৃতে কোথায় কোথায় চাকরি হয়? কারণ হচ্ছে গত 1.5 বছর ধরে আমরা নিরন্তর একটা গ্রুপ চালাচ্ছি, যে গ্রুপে সংস্কৃতের যেখানেই কোনো চাকরির ইনভিটেশন, মানে চাকরির কোনো নোটিফিকেশন বেরোয়, পিএইচডি নোটিফিকেশন বেরোয়, অ্যাডমিশন নোটিফিকেশন বেরোয়, আমরা সাথে সাথে গ্রুপে শেয়ার করি। তো এই 1.5 বছর ধরে নিরন্তর কাজ করতে করতে আমরা দেখেছি যে আরে বহু দিকে চাকরি আছে, আমাদের স্টুডেন্টরা জানে না, তাই সেই চাকরিগুলোতে তারা যেতে পারে না। ঠিক আছে, তো এই জন্য আমরা একটু আগে থেকেই সকলকে সচেতন করতে চাইছি যে সংস্কৃতে প্রচুর চাকরি আছে, সেগুলো নিয়ে যাতে আমরা এখন থেকে ভাবতে পারি, আমরা একটা দিক যেন ঠিক করতে পারি, তাই আমরা এই আয়োজন করেছি। আমাদের মূল আলোচনা সংস্কৃত পড়ে কি কি চাকরি হয়, আগে এটা জানবো। আচ্ছা, চাকরি তো না হয় হয়, তাহলে এখন থেকে কিভাবে প্রস্তুতি নেব তার জন্য? অনেক চাকরি আছে, আমাকে তো একটা দিক ঠিক করে এগোতে হবে। এখন কি কি করা প্রয়োজন, আমাদের কি কি স্কিল অর্জন করতে হবে? আপনি তো বলছেন এত চাকরি আছে, কিন্তু নোটিফিকেশন গুলো কোথায় পাবো? যে এত চাকরির নোটিফিকেশন আমরা কোথায় পাবো? আর সংস্কৃত পড়ে কি শুধু শিক্ষকতাই করতে পারা যায়? আমরা কি সেই প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাড়া আর কোথাও চাকরি পাবো না? এই যে একটা ধারণা আমাদের হয়ে আছে, এগুলো ভাঙা প্রয়োজন। আচ্ছা, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা হ্যাঁ, তো খুব মন দিয়ে সকলে শুনবেন। কোনো পয়েন্টে যদি কারো কোনো কনফিউশন থাকে, নিশ্চিন্ত থাকবেন, আমি শেষে সকল প্রশ্নের উত্তর দেব। ঠিক আছে, প্রথমত আমি যেটা নিয়ে বলবো কেরিয়ার ওরিয়েন্টেশনে চাকরি নিয়ে, সেটা হচ্ছে যে সংস্কৃত পড়ে শিক্ষকতা ছাড়া আর কি কি করা যায় সেটা আমি প্রথমে বলবো, যাতে আগে ওই চিন্তাটা মাথা থেকে বেরোয় যে আমরা শুধু শিক্ষক হওয়ার জন্যই এসেছি, তা যে নয়, সেটা আমি প্রথমে বলবো। তারপরে আরো যা চাকরিগুলো আছে এদিক ওদিক, সেগুলো আমি সমস্তই বলবো। তো আপনি যে বিষয়েই গ্রাজুয়েশন করুন, আর এখন যারা 11-12 পাশ করে যারা সংস্কৃত নিয়ে পড়বে ঠিক করছো, বা সংস্কৃত নিয়ে নয় অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়বে ঠিক করছো, যে কোনো সাবজেক্ট নিয়ে, আপনি যদি কেউ সাঁওতালি ভাষা নিয়ে করবে ঠিক করো, কেউ যদি ঠিক করো যে সোশিওলজি নিয়ে করবে, সাইকোলজি নিয়ে করবে, পল সায়েন্স নিয়ে করবে, জিওগ্রাফি নিয়ে করবে, তারা সবাই এই চাকরিগুলো করতে পারবে। গ্রাজুয়েশন করলেই এই চাকরিগুলোতে অ্যাপ্লাই করা যায়, যেগুলোকে আমরা বলি কম্পিটিটিভ এক্সাম, ঠিক কিনা? কম্পিটিটিভ চাকরি, যেগুলো প্রতিনিয়ত পরীক্ষা হয়, বছরে দেখবে 7-8 বার পরীক্ষা হচ্ছেই হচ্ছেই হচ্ছেই, কিছু না কিছু একটা কম্পিটিটিভের পরীক্ষা হতেই থাকে। ঠিক আছে, তো এগুলোর জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হয়। তো সেই চাকরিগুলো কি, যেগুলোকে আমরা কম্পিটিটিভ এক্সাম বলি, যার জন্য অনেকে রাইসে ভর্তি হয়, কেউ অমুক জায়গায় ভর্তি হচ্ছে, কেউ টিউশন পড়তে যাচ্ছে, আমরা খবর পাই। সেগুলো হচ্ছে রেলের, পোস্ট অফিসের, ব্যাংকের, বা অন্যান্য যে সরকারি অফিস আছে সেই অফিসগুলোতে চাকরির জন্য পরীক্ষা দিতে হয়। আইবিপিএস আছে, আইবিপিএস হচ্ছে ব্যাংকের জন্য, এখানের জন্য একটু গণিত লাগে, মানে 10ম শ্রেণী অবধি যে গণিত আছে তদ্দূর অবধি গণিত ভালো করে জানতে হয়, অঙ্ক জানতে হয়, এবং তার সাথে সাথে আরো অনেক বিষয় আছে। আরো অনেক বিষয় বলতে আমাদের জেনারেল নলেজ আছে, ইন্ডিয়ান হিস্ট্রি আছে, এরকম ছোটখাটো বিষয়, ইকোনমিক্স আছে, আমরা আইবিপিএস এ পাবো। এসএসসি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, এটা আমাদের স্কুল সার্ভিস কমিশন নয়, স্টাফ সিলেকশন কমিশন। এই এসএসসি প্রচুর পরীক্ষা থাকে, ক্লার্কশিপের পরীক্ষা থাকে, বিভিন্ন রকম অনেক অনেক পরীক্ষা থাকে এসএসসির, সারা বছর ধরে হতে থাকে। এছাড়াও থাকে গ্রাজুয়েশন করলে সিজিএল, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল, এটা করে ইনকাম ট্যাক্স অফিসার হওয়া যায়, আরো অনেক চাকরি আছে সিজিএল এর, এবং সিজিএল এর মাইনে কিন্তু কম নয়, ওরা 70-80 হাজার দিয়ে শুরু হয়। আমরা শুধু শিক্ষকতা ধরে বসে আছি, কিন্তু আমরা আইবিপিএস, স্টাফ সিলেকশন কমিশন, সিজিএল, সিএইচএসএল, কম্বাইন্ড হাইয়ার সেকেন্ডারি লেভেল, এই চাকরিগুলোতে আমরা যেতে পারি। ঠিক আছে, তাহলে এখন থেকে কি করতে হবে? তার জন্য সিলেবাস গুলো দেখে রাখতে হবে। আমরা যখন গ্রাজুয়েশন করতে ঢুকবো, আমরা দেখবো যে এদের সিলেবাস কি আছে, আমাকে তার জন্য আগে থেকে কিভাবে রেডি হতে হবে, ঠিক কিনা? যদি দেখা যায় যে অঙ্ক আছে, তাহলে আমি এখন শনিবার রবিবার করে অঙ্কটা একটু শিখবো, অভ্যাস করব, বা কোনো টিউশন নেব, যাতে অঙ্কটা আমি একটু ভালো করে প্র্যাকটিস করতে পারি, জেনারেল নলেজে আমি একটু অ্যালার্ট থাকবো।
বা সেই রকম যে অ্যাচিভার্স ইত্যাদি বিভিন্ন বই আছে না, মনোরমা ইয়ার বুক, সেগুলো কালেক্ট করতে থাকবো, আপডেটেড থাকবো জেনারেল নলেজে, ঠিক কিনা? ফলে আমাকে সিলেবাস জানতে হবে। এবং আমি জানি যারা সিজিএল সিএইচএসএল পড়ে তারা গ্রাজুয়েশনে ঢুকেই এগুলো নিয়ে চেষ্টা করে, বিশেষ করে যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করে দেখবে ওরা এই সিজিএল সিএইচএসএল এর জন্য বহু আগে থেকে পড়াশোনা করে। ওরা মানে এমএসসি পিএইচডির দিকে যায়ই না, অনেক সময় সিজিএল দিয়ে পাশ করে যায় এবং একটা চাকরি পেয়ে যায়। তো আমরাও সংস্কৃতে যারা আছি তারাও কিন্তু আগে থেকে এখানে সচেতন হতে পারি। এছাড়াও WBCS আছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, যার মাধ্যমে বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এসডিও, ঠিক আছে, এরকম বিডিও এসডিও এরকম গ্রুপ এ অফিসার আছে, তারপরে গ্রুপ বি গ্রুপ সি অফিসার আছে, ক্লার্কশিপ আছে। তো এইগুলো কিন্তু আমরা WBCS দিয়ে পেতে পারি। এছাড়াও WBSSC ওয়েস্ট বেঙ্গল যে স্টাফ সিলেকশন কমিশন, তার ক্লার্কশিপের পরীক্ষা হয়, সেখানে আমরা এই যে এজি বেঙ্গল আছে বা বিকাশ ভবন, বিভিন্ন দপ্তর, পূর্ত দপ্তর, স্বাস্থ্য দপ্তর, কত দপ্তর আছে, সেই দপ্তরের ক্লার্করা কোথা থেকে আসে? এই পরীক্ষাগুলো দিয়ে আসে। তাদেরও স্যালারি কম নয়, কিন্তু সবাই মোটামুটি 40-50-এর উপরে স্যালারি পায়, 40 তো মিনিমাম। তো সুতরাং এই চাকরিগুলো গ্রাজুয়েশনের পরেই আমরা এগুলোর জন্য চেষ্টা করতে পারি। তুমি কি নিয়ে পড়ছো ডাজন্ট ম্যাটার, সংস্কৃত নিয়ে পড়ছো কি বাংলা নিয়ে পড়ছো কিছু এসে যায় না, তুমি এইগুলোর জন্য চেষ্টা করতে পারো। এছাড়াও কি আছে, ইউপিএসসি আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এর মাধ্যমে আইএএস, আইপিএস, আইএফএস, আইআরএস ইত্যাদি বিবিধ উচ্চ পদে নিয়োগ হয়। আইএএস করে কি হয়? আইএএস করে তারা আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম হয়। আইপিএস করে কি হয়? আইপিএস হয় বিভিন্ন কমিশনার, পুলিশ কমিশনার ইত্যাদি হয়। আইএফএস হচ্ছে আমাদের যে ফরেন সার্ভিস, ঠিক আছে। আইআরএস হচ্ছে রেভিনিউ সার্ভিস, ঠিক আছে। তো এইরকম যেটাকে বলে আমরা বিউরোক্রেসি, আমলাতন্ত্র, সেখানে আমরা অফিসার হিসেবে নিযুক্ত হতে পারি যদি এই ইউপিএসসি পরীক্ষাতে আমরা অংশগ্রহণ করি। আমার অনেক ছাত্র আছে, ছাত্রছাত্রী আছে যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে। এবং তারা কিভাবে প্রিপারেশন নিচ্ছে আমি জানি। তো তারা সংস্কৃতকে একটা অপশনাল সাবজেক্ট হিসেবেও রেখেছে, সংস্কৃতকে সেখানে অপশনাল সাবজেক্ট হিসেবে রাখা যায়। ইউপিএসসি তে অনেক পেপার আছে, প্রিলিমস আছে, তারপরে মেইনস আছে। প্রিলিমসে অনেক বিষয় আছে, সেগুলো পড়তে হয়, এই জন্য একটু আগে থেকে প্রস্তুতি নিতে হয়। গ্রাজুয়েশন পড়তে পড়তেই না একটা একটা মেন্টালিটি লাগে যে তুমি ইউপিএসসির জন্য রেডি হচ্ছ। তো যারা ইউপিএসসি তে বসবে তারা কিন্তু এখন থেকেই একটু সচেতন হয়েও। এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, মিউনিসিপ্যালিটি, ব্লক, পঞ্চায়েত, এগুলোতেও কর্মী নিয়োগ হয়। এছাড়াও যেগুলো একেবারেই রিলেটেড নয়, সাংবাদিকতা, অভিনয়, আমার একটি ছাত্র অভিনয়ে আছে, তো অনেকে চেনেও তাকে, ঋষভ বলে, ঋষভ চক্রবর্তী। তো এছাড়াও সাংবাদিকতা, অভিনয় ইত্যাদি বিভিন্ন কাজে আমরা যেতে পারি। আচ্ছা, সাংবাদিকতা তো শুধু বাংলাতেই করা যায় এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি দেখাবো আজকে স্লাইডে যে সংস্কৃত নিয়েও সাংবাদিকতা করেছেন এবং করছেন বহু লোক, আমরা সেখানেও নিযুক্ত হতে পারি। তাহলে আমি এই দুটো স্লাইডে কি বললাম? আমি বললাম সংস্কৃত পড়ে, তুমি শুধু সংস্কৃত পড়ে নয়, যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন করেই তুমি এতগুলো দিকে যেতে পারো। এবার দেখো, আমি একটা সুন্দর ছোট্ট ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। ছবিটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে সকলে একটু লক্ষ্য করবেন, আমি একটু দেখাচ্ছি। এই যে আপনি এখন 12th করেছেন, আমি যেহেতু সংস্কৃত নিয়ে বলবো আজকে, তাই আমি আর্টসের দিকটা দেখাচ্ছি। আপনি আর্টস নিয়ে পড়াশোনা করেছেন, তো আপনি এখন কি করছেন? আপনি এখন গ্রাজুয়েশন করছেন। তো গ্রাজুয়েশনের পরে আপনি কি কি করতে পারেন? আরো অনেক আছে, এগুলো আমি জাস্ট কয়েকটা দেখিয়েছি। আপনি মাস কমিউনিকেশন নিয়ে এমএ করতে পারেন, সংস্কৃত নিয়েও করতে পারেন, ঠিক আছে। শুধু তাই নয়, SW আছে, সোশ্যাল ওয়ার্ক, অনেকে করে, আমার এক ছাত্রী করেছে। তো সোশ্যাল ওয়ার্ক নিয়ে আপনি এমএ করতে পারেন, রবীন্দ্র ভারতীতেই আছে সোশ্যাল ওয়ার্ক নিয়ে, সংস্কৃত পড়েই করতে পারবেন। জার্নালিজম নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন, LLB নিয়ে করতে পারেন। LLB কিন্তু আবার 4 বছরের, আমার একটি স্টুডেন্ট ও দুর্গাপুর থেকে LLB কমপ্লিট করলো। তো 4 বছরের কোর্স LLB, তারপরে LLM করা যায়। LLB করে কি হয়? আপনি কোর্টে প্র্যাকটিস করতে পারবেন, মানে আপনি লয়ার হবেন। ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স, এটা সকলেই জানে, অনেকেই গ্রাজুয়েশন করার পর লাইব্রেরি সায়েন্সে করে। আমি এখন সংস্কৃত নিয়ে কিছু বলছি না, আমি জাস্ট বলছি গ্রাজুয়েশন করে, সংস্কৃত নিয়ে গ্রাজুয়েশন করে আর্টস লাইনে আপনি কি কি করতে পারবেন। MBA করতে পারবেন, ঠিক আছে, এটা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট, ঠিক আছে। NSD, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, আমাদের এখানে আছে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট,
সেখানে আপনি যারা নাটক পছন্দ করেন তারা ড্রামা নিয়ে কোর্স করতে পারেন, তারপর সিনেমা, নাটক ইত্যাদিকে কেরিয়ার হিসেবে চুজ করতে পারেন। ইভেন্ট ম্যানেজমেন্টে ডিপ্লোমা করতে পারেন। তো এইরকমই আছে হসপিটালিটি ম্যানেজমেন্ট, তো আপনি হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়েও করতে পারেন। হসপিটালিটি ম্যানেজমেন্ট মানে হসপিটালে থাকানো, এই যে বিভিন্ন আমাদের হোটেলগুলো আছে, ঠিক আছে, বিভিন্ন আমাদের এই যে হোটেল ইন্ডাস্ট্রি মেইনলি, সেখানে হসপিটালিটি ম্যানেজমেন্ট করে অনেকে খুব বড় বড় চাকরি করে, ভালো স্যালারি কিন্তু। বা এম এর দিকেও যেতে পারেন, এম এ ইন সংস্কৃত অবশ্যই করতে পারেন। আপনি ইউপিএসসি ইত্যাদি করে আইএএস অফিসার হতে পারেন, বা আপনি বিসিএ করে তারপরে এমসিএ করে সফটওয়্যার জবের দিকে যেতে পারেন। স্যার এটা কেউ করে না, অনেকেই করে, বিসিএ করেছে এরকম অনেকেই আছে। আমার একটি স্টুডেন্ট দিশা বলে, ও অ্যানিমেশন ইত্যাদি নিয়ে গেল, দিয়ে সেখানে বিসিএ এমসিএ ইত্যাদি করছে। তো এছাড়াও বিএড তো সবাই জানেন, বিএড এমএড করতে পারেন, করে বিএড কলেজে চাকরির জন্য যেতে পারেন, ঠিক আছে, বা বিএড করে স্কুলে আসতে পারেন। এছাড়াও আপনারা 12th-এর পরে ডিএলএড করতে পারেন, ডিএলএড করে প্রাইমারি টিচারের দিকে যেতে পারেন। বা বিপিএড বলে, বিপিএড হচ্ছে আপনার ওই যে ফিজিক্যাল এডুকেশন, সেখানে আপনি ডিপ্লোমা করতে পারেন, দিয়ে পিটি টিচার হতে পারেন, বা কলেজে প্রফেসর হতে পারেন। অ্যাডভার্টাইজিং কমার্শিয়াল ম্যানেজমেন্ট ডিপ্লোমা এখানে করা যায়, বা পুলিশ সার্ভিসে আপনি যেতে পারেন যদি আপনার সেরকম হেলথ ইত্যাদি থাকে। তো এইগুলো তো রয়েইছেই, ঠিক আছে। আর শুধু 12 পাস করে আপনি এই পুরো এতগুলো করতে পারবেন, শুধু 12 পাস করে। সুতরাং দেখুন, চাকরি বাকরি আছে, চাকরি বাকরি নেই নয়, এনাফ চাকরি বাকরি আছে, এত এত জায়গা আছে চাকরি করার জন্য। আমাদের কি করতে হয়? স্কিল, দক্ষতা অর্জন করতে হয়। মানে সংস্কৃত শুধু গ্রাজুয়েশন যদি আপনাদের করা আছে, আপনারা এত দিকে যেতে পারবেন, ঠিক আছে, এবং সেই দিকে চাকরি বাকরি করতে পারবেন। এছাড়াও তো কল সেন্টার ইত্যাদি আছে, প্রাইভেট যত কোম্পানি আছে সেদিকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, আপনি ঢুকেই 50,000 টাকা যেমন সরকারিতে পাবেন, 50-60,000 টাকা ততটা পাবেন না, হয়তো 20-30,000 দিয়ে শুরু হবে বা 20,000 দিয়ে শুরু হবে, কিন্তু আপনি যত শিফট করবেন কোম্পানি, তো সেরকম আপনি কিন্তু তত আপনার স্যালারি বাড়বে। আমার এক স্টুডেন্ট ছিল, ওর নাম হচ্ছে জয়দীপ, ও এখন একটি ব্যাংকে আছে, অ্যাক্সিস ব্যাংকে আছে। তো ও প্রথমে মাহিন্দ্রা ব্যাংকে ঢুকলো, তো মাহিন্দ্রা ফাইন্যান্সে, তারপরে আস্তে আস্তে চেঞ্জ করলো, করতে করতে এখন অ্যাক্সিসে আছে, এখন খুব ভালো একটা পোস্টে আছে। ও প্রায় মাঝে ছেড়ে দিয়েছিল, আবার পড়াশোনাতে ফিরে গিয়েছিল, এমএ করলো, বিএড করলো, তারপরে আবার ও যেহেতু এদিকে এখন জব হচ্ছে না, ও আবার ওর পুরানো যে ফিল্ড সেখানে ফিরে চলে গেছে, মানে যেটা প্রাইভেট জব, এবং খুব ভালো রোজগার করছে। ও এখন রিলেশনশিপ ম্যানেজার হিসেবে আছে। তো বিষয় হচ্ছে আমরা এই দিকটা এক্সপ্লোর করতে পারি, তার জন্য যে ধরনের স্কিল দরকার সেগুলো আমাদেরকে অর্জন করতে হবে। সুতরাং আমরা কি করতে চাইছি সেটা প্রথমে আইডেন্টিফাই করা প্রয়োজন। আচ্ছা, সেসব তো হলো, কিন্তু সংস্কৃত পড়ে কি হবে? বলছি, আমি এখন শুধু কি বলেছি যে শুধুমাত্র যদি আপনারা গ্রাজুয়েশন পড়েন, গ্রাজুয়েশন করলেও কিন্তু এতগুলো চাকরি আছে। এবারে যে ফাঁকিবাজ সে কিছুই কোনো কোথাও কিছু করতে পারবে না, কিন্তু যারা সত্যি সত্যি সিরিয়াস, পড়াশুনো নিয়ে সিরিয়াস, কেরিয়ার নিয়ে সিরিয়াস, তারা কিন্তু সত্যি সত্যি তারা প্রতিষ্ঠিত হতে পারবে। আর সব সময় মনে রাখবেন, এই জগতে সবার জন্য কাজ আছে। আপনাকে শুধু একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকলে চলবে না, বেরুতে হবে। এই বিশাল জগৎ আছে, কাজ আপনার জন্য আছে। আপনাকে শুধু বেরিয়ে ওই কাজটা খুঁজতে হবে, সঠিক জায়গাতে যেতে হবে, সঠিক দক্ষতা অর্জন করতে হবে। বেশ, এবারে আমরা চলে আসি যে স্কুল কলেজ, যেটা আপনারা সবার কাছে শোনেন। তো সেটাই বলি এখন, তাহলে প্রথমে ওটা দিয়েই শুরু করি, যে যদি সংস্কৃত নিয়ে পড়াশুনো করেন তাহলে কি হবে? তাহলে আপনি সংস্কৃতে প্রথমত ধরুন আপনি গ্রাজুয়েট, তো কি করতে পারবেন আপনি? দেখুন, আপনি প্রাইমারি স্কুলে চাকরি করতে পারেন, তার জন্য আপনাকে কি করতে হবে? ডিএলএড, ঠিক আছে, ওই এলিমেন্টারি এডুকেশনের উপরে ডিপ্লোমা করতে হবে আপনাকে, ঠিক আছে। তো ডিএলএড করতে হবে আপনাকে। তো আপনি ডিএলএড করলেন, এটা 2 বছরের হয়। তারপরে আপনাকে টেট বলে একটা পরীক্ষা দিতে হবে, টিচার এলিজিবিলিটি টেস্ট, এবং তারপরে আপনি ইন্টারভিউয়ে গিয়ে সিলেক্টেড হলে স্কুলে নিযুক্ত হবেন, ঠিক আছে। যদি আপনি উচ্চ বিদ্যালয়ে চাকরি করতে চান, হাইয়ার সেকেন্ডারি স্কুলগুলোতে বা সেকেন্ডারি স্কুলে, তাহলে আপনাকে বিএড করতে হবে, বিএড 2 বছরের। তারপরে আপনাকে টেট বলে একটা পরীক্ষা দিতে হবে, এবং এই পরীক্ষায় পাশ করলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন।
ঠিক আছে, এবং ইন্টারভিউয়ে সিলেক্টেড হলে আপনি নিযুক্ত হবেন। তাহলে এটা কোথায় গেল? আপনি যদি প্রাইমারি স্কুলে চাকরির জন্য যান তাহলে আপনাকে ডিএলএড করতে হবে, সে আপনি 11-12 এর পরেও করতে পারেন বা গ্রাজুয়েশনের পরেও করতে পারেন। তারপরে আপনাকে টেট পরীক্ষা পাস করতে হবে এবং তারপরে ইন্টারভিউয়ে যেতে হবে। উচ্চ বিদ্যালয়ে যদি করতে চান আপনাকে বিএড করতে হবে, ঠিক আছে, তারপরে আপনাকে টেট পরীক্ষা দিতে হবে, তারপরে আপনি ইন্টারভিউয়ে গেলে উচ্চ বিদ্যালয়ে যদি সিলেক্টেড হন তাহলে চাকরি পাবেন। আর যদি কলেজে যেতে চান, আমি যেমন একটি কলেজে পড়াই, আমি কিভাবে কলেজে চাকরি পেলাম? আমাকে প্রথমে এমএ করতে হবে, শুধু গ্রাজুয়েশন করলে আপনি কলেজে পড়াতে পারবেন না, আপনাকে এমএ করতে হবে, এমএ তে 55% নাম্বার থাকতে হবে, ঠিক আছে। তারপরে আপনাকে নেট বলে একটা পরীক্ষা আছে, সেই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, নেট বা সেট, স্টেট এলিজিবিলিটি টেস্ট, এই পরীক্ষা দিতে হবে। তো এই যে পরীক্ষা আপনি যখন দেবেন নেট বা সেট, এখানে যদি আপনি কৃতকার্য হন মানে পাশ করেন, তাহলে আপনি ইন্টারভিউয়ে ডাক পাবেন। সেই ইন্টারভিউয়ে গিয়ে আপনাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে এবং তারপরে আপনি নিযুক্তি পাবেন। যদি আপনার এমফিল বা পিএইচডি থাকে বা বেশ কিছু রিসার্চ পেপার, গবেষণামূলক নিবন্ধ যদি আপনার ভালো পত্রিকাতে পাবলিশড হয়ে থাকে, তাহলে এই ইন্টারভিউতে গিয়ে আপনি বেশ একটু বেশি নাম্বার পাবেন, অন্যদের থেকে এগিয়ে থাকবেন। মহাবিদ্যালয়ে যেমন, বিশ্ববিদ্যালয়েরটা একটু আলাদা নয়, একই রকম। এবারে মহাবিদ্যালয়ের জন্য পরীক্ষা নেয় কারা জানেন? সিএসসি, কলেজ সার্ভিস কমিশন, এটা একটা আছে। আর পিএসসি, পিএসসি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। এইবারে সিএসসি পশ্চিমবঙ্গে আছে, কলেজ সার্ভিস কমিশন, পিএসসিও আছে। সিএসসির মাধ্যমে যেগুলো গভর্নমেন্ট এইডেড কলেজ, যেমন আমার কলেজ স্কটিশ চার্চ কলেজ হচ্ছে গভর্নমেন্ট এইডেড কলেজ। আবার কিছু কলেজ আছে যেগুলো গভর্নমেন্ট কলেজ, যেমন বারাসাত গভর্নমেন্ট কলেজ, যেমন কালনাতে আছে গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, যেমন ধরুন নারায়ণগড়ে আছে গভর্নমেন্ট কলেজ, ঝাড়গ্রাম গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, এগুলো হচ্ছে গভর্নমেন্ট কলেজ। এগুলো সরাসরি সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। এইগুলো পিএসসির মাধ্যমে নিযুক্তি হয় এগুলো, ঠিক আছে। আর বিশ্ববিদ্যালয়ে কিভাবে নিযুক্তি হয়? প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় অ্যাডভার্টাইজমেন্ট করে যে আমার এই 5টি পোস্ট আছে, আপনারা আবেদন করুন। তারা তখন সেই পোস্টের অনুসারে আমরা আবেদন করি এবং আমরা সেখানে যদি আমরা যোগ্য বলে প্রমাণিত হই ইন্টারভিউয়ে, তখন আমাদের চাকরি হয় বিশ্ববিদ্যালয়ে। তো যারা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইছো তাদেরকে আগে এমএ করতে হবে, নেট পাস করতে হবে বা সেট পাস করতে হবে। সেট পাস করলে শুধু পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া যায়, নেট পাস করলে আপনি সারা ভারতে এই মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় স্তরে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনার নেট থাকে। আর শুধু পশ্চিমবঙ্গে আপনি করতে পারবেন যদি আপনার সেট থাকে, ঠিক আছে। তাই অনেকে কি করে, নেট পাসের জন্য খুব পড়াশুনো করে, ঠিক আছে। তো এই হচ্ছে সিনারিও স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার জন্য। তাহলে আমরা কি কি দেখলাম? যে শুধুমাত্র গ্রাজুয়েশন করলেও চাকরি পাওয়া যায়, সে আমি কি সাবজেক্ট নিয়ে করছি সেটা দেখার দরকার নেই। আর যদি সংস্কৃত নিয়ে আমি গ্রাজুয়েশন করি, তারপরে আমি প্রাইমারি স্কুলে চাকরি পেতে পারি, উচ্চ বিদ্যালয়ে চাকরি পেতে পারি, মহাবিদ্যালয়ে চাকরি পেতে পারি, বিশ্ববিদ্যালয়ে চাকরি পেতে পারি। বর্তমানে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আপনারা নিশ্চয়ই দুঃখিত হচ্ছেন, আমি জানি, আমিও হতাশ, কিন্তু মনে রাখবেন এই অবস্থা তো চিরকাল থাকবে না। সুতরাং যখন আবার নিযুক্তি চালু হবে সুন্দর করে, আমরা যেন নিজেদেরকে প্রস্তুত করে রাখতে পারি। এরপরেই ধরুন একটা স্বচ্ছ নিযুক্তি হবে, তো তখন যেন আমরা নিজেরা খুব পড়াশুনো করে সচেতন থাকতে পারি, নিজেদেরকে যোগ্য করে রাখতে পারি যে ওই যে 10টা সিট বেরুবে বা 100টা সিট বেরুবে, তার মধ্যে যেন আমার একটা সিট নিশ্চিত থাকে, ঠিক কিনা? আমাদেরকে এইভাবে পজিটিভ মাইন্ডসেট রেখে আমাদের এখন এগোতে হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের বাইরেও ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন, বিহার পাবলিক সার্ভিস কমিশন, রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন, এইগুলোতেও কিন্তু নিয়োগ হয়। অনেকেই কিন্তু বিহারে চাকরি পেয়েছে আমাদের অনেক ছাত্রছাত্রীরা। সুতরাং চাকরি আছে, যদি আপনারা শুধুমাত্র শিক্ষকতা করতে চান সেখানেও চাকরি আছে, কিন্তু আপনাকে যোগ্য হতে হবে, আপনাকে সুন্দর করে পড়াশুনোটা করতে হবে। আপনি সংস্কৃত নিয়ে পড়াশুনো করেন কিন্তু আপনি সংস্কৃত ভাষা কিছুই জানেন না, কোনো বিষয় আপনার মনে নেই, 5টা শ্লোকও বলতে পারবেন না, তাহলে তো হবে না। তো এই জন্য যারা এখন 11-12 পাস করে গ্রাজুয়েশনে পড়াশুনো করতে যাচ্ছেন, খুব মন দিয়ে পড়াশুনো করবেন। শিক্ষক শিক্ষিকারা ক্লাসে যা পড়াবে রেগুলার কলেজে যাবেন, বা বিশ্ববিদ্যালয়ে যদি গ্রাজুয়েশন করছেন তাহলে বিশ্ববিদ্যালয়ে যাবেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে রেগুলার যাবেন, নিয়মিত পড়াশুনো করবেন,
ঠিক আছে? আর লক্ষ্য রাখবেন যে আপনি কোন দিকটাতে যেতে চান, সেই অনুসারে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবেন। যারা যত বেশি ফোকাসড তারা তত তাড়াতাড়ি সাকসেসফুল হবে। আমি রামকৃষ্ণ মিশনের ছাত্রদের জানি যে তারা এই নেটের প্রিপারেশন কিন্তু গ্র্যাজুয়েশন থেকে শুরু করে। আমি নিজেও শুরু করেছিলাম গ্র্যাজুয়েশন থেকে। তার ফলে কি একবার দুবার নেট দিলেই পাস করে যায়। আর যারা এম এর পরে ঠিক করছেন নেট সেট দেবেন, অনেক দেরি হয়ে যায়, ঠিক কিনা? ওই জন্য কি করতে চান আপনি আগের থেকে সচেতন হন। এই জন্যই আমাদের এই আলোচনা, এবং সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই কারণেই যে আপনারা আগে থেকে সচেতন হয়ে যান যে এই এই চাকরিগুলো আছে, আমাদেরকে এখন থেকে আইডেন্টিফাই করতে হবে আমি কিসের জন্য যাব, এবং সেই অনুসারে আমি এখন থেকে নিজেকে প্রস্তুত করব। ধরুন আপনি যদি আর্মিতে যাবেন, তাহলে আপনাকে সেরকম স্কিল সেট রেডি করতে হবে, সেরকম দক্ষতা অর্জন করতে হবে। আপনি ঠিক করছেন আপনি বিদেশে পিএইচডি করবেন, অথচ আপনি ইংরেজি জানেন না, তাহলে কি করে হবে? তাহলে আপনি যদি বিদেশে পিএইচডি করবেন বা বিদেশে গিয়ে রিসার্চ করবেন, ঠিক করছেন স্কলারশিপ নিয়ে, নেহেরু ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে বা অন্য কোনো স্কলারশিপ নিয়ে সংস্কৃতে বাইরের কোনো ইউনিভার্সিটিতে গিয়ে রিসার্চ করবেন, তাহলে এখন থেকে আপনাকে ইংরেজিটা ভালো করে শিখতে হবে। তার জন্য গেট বলে যে পরীক্ষা আছে সেটা দিতে হবে, আমেরিকায় যেতে গেলে টোয়েফেল দিতে হবে। এই এই যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য নিজেকে রেডি করতে হবে না? সুতরাং কি করবেন সেটা আগে থেকে ঠিক করে নিতে হবে। পরে কি হবে জানা নেই, কিন্তু মোটামুটি তো একটা দিক ঠিক করে এগুতে হয়। যদি শিক্ষকতা করতে চান তাহলে এই দিকে এগোন। পরবর্তীকালে আমি যেগুলো বলবো সেগুলো যদি আপনার কেরিয়ারের লক্ষ্য হয় তাহলে সেদিকে এগোন, বা আগে যেগুলো বলেছি কম্পিটিটিভের দিকে যদি যাবেন তাহলে এখন থেকে সেভাবে রেডি হন, ঠিক কিনা? আর কি করতে পারেন পড়াশোনার দিক দিয়ে? বিভিন্ন প্রজেক্ট চলে, ঠিক আছে, এবং আমি বলবো বিভিন্ন প্রজেক্ট এবং গবেষণা চলে, আমরা সেখানে অংশগ্রহণ করতে পারি। যেমন পুঁথিবিদ্যার উপরে ন্যাশনাল ম্যানুস্ক্রিপ্ট মিশনের প্রচুর প্রজেক্ট চলে, ঠিক আছে, সারা ভারতবর্ষ জুড়ে চলছে। সেই প্রজেক্টে আমরা অংশগ্রহণ করতে পারি। আমাদের কয়েকজন জুনিয়র তারা এরকম প্রজেক্টে আছে, তো এখানেও যুক্ত আছে হয়তো কয়েকজন। তারা কিন্তু ওয়েল ফান্ডেড, টাকা পয়সা পান, চিন্তা করবেন না, ফ্রির কাজ নয়। তো বিভিন্ন প্রজেক্টে তারা অংশগ্রহণ করেন একটু হাতে কলমে জিনিস শেখার জন্য। এছাড়াও বিভিন্ন গবেষণা সংস্থা আছে, বিওআরআই, ভান্ডারকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট, এশিয়াটিক সোসাইটি, এরকম প্রচুর ইনস্টিটিউট আছে যারা গবেষণার জন্য প্রতি বছরই স্কলারদের নেয়। সেখানে আপনি গবেষণায় অংশগ্রহণ করতে পারেন এবং তারা স্যালারি দেয়, প্রতি মাসে স্যালারি দেয়। আপনি যদি নেট পাশ করে যদি জেআরএফ, আমি আগে বলছিলাম না, এই যে জেআরএফটা যদি আপনারা পান, জেআরএফ পেলে কি হয়, ওরা প্রতি মাসে আপনাকে প্রায় 40,000 টাকা দেবে, মানে 36 থেকে 40-এর মধ্যে। আপনি পড়াশুনো করবেন, রিসার্চ করবেন, তার জন্য আপনাকে 40,000 টাকা করে দেবে। তো এই জিআরএফ পেয়ে আপনি ভারতবর্ষের মধ্যে কোনো একটা ইউনিভার্সিটিতে গিয়ে, বা এখন কলেজেও হয়, কোনো একটা কলেজের রিসার্চ সেন্টারে যুক্ত হয়ে আপনি গবেষণা করতে পারেন। বা বিদেশে নেহেরু ফুলব্রাইট স্কলারশিপ আছে, বা আরো অনেক স্কলারশিপ আছে যেগুলো ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো দেয়। আমাদের কয়েকজন সিনিয়র সেখানে যোগা নিয়ে, কয়েকজন আছেন কোডিকোলজি মানে ম্যানুস্ক্রিপ্টোলজি নিয়ে, তারা রিসার্চ করছেন বাইরে। তো এইরকম আমাদের কয়েকজন সিনিয়র আছে যারা নেহেরু ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে বিদেশে গিয়ে কাজ করে এসেছে। তো আপনারা বিদেশে গিয়েও কিন্তু গবেষণা করতে পারবেন। হ্যাঁ, সংস্কৃত নিয়ে বিদেশে গবেষণা হয়, প্রচুর হয়, কমসে কম 100-এরও বেশি ইনস্টিটিউট আছে যেখানে সংস্কৃত নিয়ে রিসার্চ হয়, এবং সেখানে সংস্কৃত পড়ানো হয়, রীতিমতো সংস্কৃত পড়ানো হয়। মানে যেমন এখানে আপনারা সংস্কৃতে এমএ করছেন, ওরাও ওখানে সংস্কৃতে এমএ করে, গ্রাজুয়েশন করে। তো ওখানে হয়তো ডিরেক্টলি সংস্কৃত ডিপার্টমেন্ট নেই, আছে কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে ডিরেক্ট সংস্কৃত ডিপার্টমেন্ট, না হলে আপনি ওখানে সাউথ এশিয়ান স্টাডিজ হিসেবে পাবেন, ডিপার্টমেন্ট অফ ইন্ডোলজিতে পাবেন, ঠিক আছে। তো এইরকম, বা রিলিজিয়াস স্টাডিজ এর মধ্যে পাবেন। তো বিভিন্ন বিদেশের বিভিন্ন 100-এরও বেশি ইউনিভার্সিটিতে আছে। আপনি কি করে জানলেন 100-এর বেশি ইনস্টিটিউটে আছে? আপনি কি নাম দিতে পারবেন? হ্যাঁ পারবো, তার জন্যই তো বলছি। আমি নিজে এরকম পশ্চিমবঙ্গে কতগুলো ইউনিভার্সিটি আছে, বিদেশে কতগুলো ইউনিভার্সিটি আছে, সমস্ত লিস্ট করেছিলাম, সেগুলো আমার কাছে আছে ডকুমেন্টস। সুতরাং এইরকম ভারতে এবং বিদেশে আপনারা গবেষণার জন্য যেতে পারবেন। এছাড়াও অভিধান নির্মাণ, যেমন এশিয়াটিক সোসাইটিতে একটা প্রজেক্ট চলছে, খুব বড় প্রজেক্ট, বেদিক ডিকশনারি করার জন্য ডক্টর সমীরণ চন্দ্র চক্রবর্তী স্যারের তত্ত্বাবধানে এরকম অভিধান নির্মাণ। যেমন বিওআরআইতে মহাভারতের উপর একটা বিশাল রিসার্চ চলছে, তো যত ধরনের ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায় সবগুলোকে এক কাছে করে এডিট করা হচ্ছে। তো এইরকম গ্রন্থ সম্পাদনা, দুর্লভ পুঁথির পাঠোদ্ধার,
এরকম বিবিধ প্রজেক্টে আপনি অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও সংস্কৃতের টেক্সটগুলোকে এখন ডিজিটাইজ করা হচ্ছে, তো সেই রকম বিভিন্ন প্রজেক্ট থাকে। আমার কলেজেই এরকম দুটো বড় প্রজেক্ট চলছে, বিভিন্ন কোম্পানিকে দিয়ে করানো হচ্ছে। তো এরকম ডিজিটাইজেশন প্রজেক্টেও কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারেন। সেখানে কেন আপনাদের লাগবে সাবজেক্ট এক্সপার্ট হিসেবে? টেক্সট ডিজিটাইজ করবে, কিন্তু ওই যে সেগ্রিগেট করা, এটা এই সাবজেক্টের, এটা ওই সাবজেক্টের, এই সেগ্রিগেশনটা আলাদাটা করবে কে? সংস্কৃতের লোক হতে হবে না? তো এই রকম প্রজেক্ট এবং গবেষণায় আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমি কিন্তু এগুলো চাকরি বলিনি, এগুলো হচ্ছে আপনি বিভিন্ন প্রজেক্ট এবং গবেষণাতে অংশগ্রহণ করতে পারবেন গ্রাজুয়েশন পাশ করার পর বা এমএ পাশ করার পর। তাতে কি হয়, আপনার বিষয়ে দক্ষতা হয়, পরবর্তীকালে চাকরির জন্য আপনি যখন যাবেন এগুলো খুব বড় ভূমিকা পালন করে। ভাবুন আপনি বিদেশ থেকে একটা পিএইচডি করে এসেছেন, এখানে আপনার মানে বিশেষ করে যদি সেটা আবার হার্ভার্ড বা হার্ভার্ডে কিন্তু ডিপার্টমেন্ট আছে সংস্কৃত, সেখানে খুব বড় বড় লোকজন আছেন। তো এরকম কেমব্রিজ বা ভালো ভালো যে ইউনিভার্সিটি গুলো আছে, এরকম জায়গা থেকে যদি আপনি পিএইচডি করে আসেন, তো আপনার তো একটা আলাদা ধরনের গ্ল্যামার তো থাকবেই, ঠিক কিনা? চাকরি পেতে সুবিধা হবে। এছাড়াও বর্তমানে আরো অনেক নিউ ফিল্ডস এসেছে, এবং এইগুলো যে বিক্ষিপ্ত তা নয়, এগুলো কিন্তু এখন একেবারে মানে সেই অর্থে মেইন স্ট্রিম জব। কি? কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স। বিশেষ করে যারা হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আছে, আইআইটি মুম্বাইয়ে আছে, বা জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে আছে, তারা এগুলো সম্পর্কে অত্যন্ত পরিচিত, বা আইএসআই এ আছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। তো সেখানে তারা কি করে, তারা এই ভাষাকে, সংস্কৃত ভাষাকে কম্পিউটারে নিয়ে যাওয়ার জন্য প্রচুর কাজ করে, কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে। যেমন সংস্কৃত ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ, কারক পার্সার বা সন্ধি অ্যানালাইজার বা সন্ধি করার জন্য ওরা বিভিন্ন মেশিন তৈরি করেছে, প্রোগ্রাম তৈরি করেছে। আপনি যদি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি আছে, সংস্কৃত ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সংস্কৃত বিভাগের sanskrit.jnu.ac.in, সেখানে যদি যান ওদের এই সমস্ত মেশিন দেখতে পাবেন। এইরকমই হায়দ্রাবাদ, ওখানে গিরিশনাথ ঝা স্যার আছেন। এরকম হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আম্বা কুলকার্নি ম্যাডাম আছেন, জে এস আর এ প্রসাদ আছেন, এরা খুব সুন্দর কাজ করছেন। তো সেখানে আপনি এইরকম বহু মেশিন দেখতে পাবেন, শুধু দেশে নয় বিদেশেও। পিটার শ্রফ আছেন, তারপরে জেরার্ড হুয়েট আছেন, জেরার্ড হুয়েটের www.inria.fr, এখানে যদি যান আপনি এরকম সংস্কৃতের প্রচুর জিনিস দেখতে পাবেন সব মেশিনে। আপনি সংস্কৃতে লিখবেন, ও ইংরেজিতে অনুবাদ করে দেবে। এখানে কি কারক আছে বলবেন, ও কারক বলে দেবে। ঠিক আছে, এতদূর অব্দি নিয়ে গেছে। এমনকি অষ্টাধ্যায়ী.com বলে যে ওয়েবসাইটটা আছে, সেটা কেউ এক্সপ্লোর করতে পারেন যে কতদূর অব্দি নিয়ে গেছে। গুগল ট্রান্সলেট যেটা আছে ওটা এখনো ইভলভ করছে, সেখানে আপনি বাংলা দিলে ও সংস্কৃত করে দেবে, ইংরেজি দিলে সংস্কৃত করে দেবে, কিন্তু সংস্কৃতে একটু একটু ভুল হচ্ছে, কিন্তু সেটা আগামী দিনে আশা করছি অনেকটা ঠিক হয়ে যাবে। তো এছাড়াও আরো অনেক জায়গাতে কাজ হয়। আইআইটি মুম্বাইয়ে আছে, ওখানে মালহার কুলকার্নি আছেন, তাছাড়া তিরুমালা আছেন, এরকম প্রচুর লোক আছেন যারা কাজ করছেন, এবং এখানে প্রচুর প্রজেক্ট থাকে। যেমন রিসেন্টলি কিছুদিন আগেই হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়েছে, তো এই কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স এর উপরে কাজ করার জন্য। এর জন্য বিশাল কম্পিউটার জানতে হবে তা না, সংস্কৃতটা জানতে হবে, ভাষাটা জানতে হবে, একটু ব্যাকরণ জানতে হবে, কম্পিউটারটা ওনারা শিখিয়ে নেন। ঠিক আছে, সুতরাং এই সব নিয়ে আপনারা কাজ করতে পারেন। আমাদের বেশ কিছু জুনিয়র যারা জেএনইউ তে পড়াশোনা করছিল, তারা জেএনইউ তে পড়াশোনা করতে করতেই ওখানে স্যামসাং কোম্পানিতে ওরা কি করছিল তখন, যে ওই সংস্কৃত ভাষাকে ইনক্লুড করছিল, তো সেখানে কাজ করছিল। তো সুতরাং আমি এরকম অনেককেই জানি যারা কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স এর উপরে বিভিন্ন রকম কোম্পানিতে কাজ করেছে বা করছে। সুতরাং এই দিকটা আমরা চুজ করতে পারি রিসার্চের ক্ষেত্রে। তাহলে রিসার্চে আমরা সংস্কৃত এরিয়াতেও থাকতে পারবো, আবার এই কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স এর জবগুলোকেও আমরা গ্র্যাব করতে পারবো। এছাড়া আরো কিছু চাকরি আছে যেগুলো নিয়ে কেউ জানেই না। যেমন ভারতীয় সেনাতে রিলিজিয়াস, শুধু ছেলেদের জন্য, ভারতীয় সেনায় রিলিজিয়াস টিচার বলে একটা পোস্ট আছে, এবং এই পোস্ট কিন্তু বেরোয়। মানে যতগুলো ব্যারাক আছে সেখানে মন্দির, মসজিদ, গির্জা এরকম থাকে, এবং সেখানে একজন প্রফেশনাল সংস্কৃত ভাষা নিয়ে যারা এমএ করেছে বা গ্রাজুয়েশন করেছে, তারা এই রিলিজিয়াস টিচার পদে আবেদন করতে পারে। এটা কেন্দ্রীয় সরকারের চাকরি, এবং এতে খুব ভালো মাইনে আছে। প্রতি বছর বিজ্ঞাপন বেরোয়। এখানে একটা ওই ফিল্ড, শুধু পড়াশুনো নয়, ওখানে ফিল্ডও ক্লিয়ার করতে হয় সেনাদের মতোই। তো এখানেও যারা ছেলেরা আছো তারা আবেদন করতে পারো। এটা খুব ইম্পর্টেন্ট। ভাষা শিক্ষক, অনেকে
কিন্তু বর্তমানে ভাষা শিক্ষক হিসেবে কর্মরত আছেন, আমরা বলি অনৌপচারিক সংস্কৃত শিক্ষক বলে। তো রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান বর্তমানে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, তারা প্রচুর সারা ভারতে এরকম ভাষা শিক্ষক নিয়োগ করে। কি করতে হবে? সংস্কৃতে এমএ থাকতে হবে, সংস্কৃত ভাষা ভালো জানতে হবে, তাহলেই কিন্তু ওরা নিয়োগ করবে। এবং যত কলেজ আছে তারা অনৌপচারিক সংস্কৃত কেন্দ্র খুলছে এবং সেখানে এরা শিক্ষক হিসেবে নিযুক্ত হচ্ছে। এদের মাইনে মোটামুটি 30 থেকে 35-এর মধ্যে প্রতি মাসে, মানে 30 থেকে 35,000 টাকা প্রতি মাসে এদের মাইনে হয়। আরো বেশি আমি জানি না, তো আমি শুনেছিলাম। তারপরে একটা মিউট করে নেবেন কাইন্ডলি, থ্যাংক ইউ। তো এছাড়াও আইআইটি গুলোতে বর্তমানে সংস্কৃত শিক্ষক নিয়োগ করা হয়েছে। আপনারা সকলেই জানেন যতগুলো আইআইটি আছে সেখানে সংস্কৃত শিক্ষক আছেন। তো আপনারা সেখানেও নিজেদেরকে সংস্কৃত শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। বিভিন্ন সংস্থা, যেমন আমরা রিকেই সংস্কৃত ভাষা অধ্যয়ন করা, এরকম পশ্চিমবঙ্গের বুকেই অনেক প্রতিষ্ঠান আছে। যেমন আমি কয়েকটা নাম বলছি, যেমন আমাদের গৌড়ীয় মঠ আছে এই বাগবাজারে, সেখানে সংস্কৃত শিক্ষকেরা সংস্কৃত শেখান। বা গোলপার্ক রামকৃষ্ণ মিশন আছে, সেখানে সংস্কৃত শিক্ষকেরা সংস্কৃত শেখান। স্বামী বিবেকানন্দাস অ্যানসেস্ট্রাল হোম অ্যান্ড এডুকেশন সেন্টার আছে, সেখানে সংস্কৃত ভাষা শেখানো হয়, সেখানে সংস্কৃত ভাষা শিক্ষকেরা শেখান। ফলে সংস্কৃত ভাষা শিক্ষক রূপেও কিন্তু আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াতে পারবেন শুধুমাত্র সংস্কৃত ভাষা শিখে। ঠিক আছে? আর নিজেও কিন্তু আপনি ব্যক্তিগত স্তর থেকে ভাষা শিক্ষক রূপে পরিচিতি করতে পারেন, নিজে ভাষা শেখাতে পারেন। আচ্ছা, একটা বিষয় আমি আপনাদের বলি একটু পেছনে গিয়েই, যে আপনাদেরকে অনেকে বলে, আরে সংস্কৃতের তো পোস্ট নেই, বাংলায় দেখ কত পোস্ট, সংস্কৃতে তো পোস্ট নেই, সংস্কৃতে কি চাকরি পাবি? আমি আপনাদের বলছি, কখনো শুনেছেন ইংরেজির ইউনিভার্সিটি হয়? যে এটা শুধু ইংরেজির ইউনিভার্সিটি, এরকম কোনো ইউনিভার্সিটি নেই। আপনি কখনো শুনেছেন এটা শুধু পল সায়েন্সের ইউনিভার্সিটি? না, এরকম নেই। কিন্তু শুধুমাত্র সংস্কৃত পড়ানোর জন্য সংস্কৃত ইউনিভার্সিটি ভারতবর্ষে আছে 17টা। ঠিক আছে? এবং আপনারা শুনলে অবাক হবেন, জগন্নাথ ইউনিভার্সিটিতে আমি রিসেন্টলি একটা সেমিনারে গিয়েছিলাম, ওয়ার্কশপে, কনফারেন্সে। সেখানে আমি গিয়ে জানলাম ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 150-রও বেশি সংস্কৃত কলেজ আছে এবং সেখানে সংস্কৃত নিয়োগ হয়। সংস্কৃত কলেজ মানে আমি সংস্কৃত, যেমন আমাদের এখানে বিভিন্ন বিষয়ের কলেজ হয়, সেরকম শুধুমাত্র সংস্কৃত পড়ানোর জন্য সংস্কৃত কলেজ আছে। তো আপনারা যদি জানেন মদ্রাপুরী সংস্কৃত মহাবিদ্যালয়, মাদ্রাস সংস্কৃত কলেজ, এরকম প্রচুর সংস্কৃত কলেজ উড়িষ্যাতে আছে, সারা ভারতবর্ষ জুড়ে আছে। তো আমরা সেখানেও অ্যাপ্লাই করতে পারি, ঠিক কিনা? ফলে এমনি যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে, আমি একটা সার্ভে করেছিলাম যে পুরো পশ্চিমবঙ্গে কতগুলো কলেজ আছে, কতগুলো কলেজে সংস্কৃত আছে। তো প্রায় আমি দেখেছিলাম পশ্চিমবঙ্গে প্রায় 450-র উপরে কলেজ আছে, আরো বেশি, আমার কাছে লিস্ট আছে। এবং সেখানে অন্তত 80% কলেজে সংস্কৃত আছে, জেনারেল কলেজ যেগুলো। তো আমি ইঞ্জিনিয়ারিং কলেজ বা এইরকম কলেজগুলো বলছি না। তো সুতরাং দেখুন, এইরকম যতগুলো কলেজ বিশ্ববিদ্যালয় আছে, শুধু সংস্কৃতের দেখুন, সংস্কৃতের যত মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় আছে, আমরা জানতামই না যে এত 17টা মহাবিদ্যালয় আছে, 17টা বিশ্ববিদ্যালয় আছে, এত মহাবিদ্যালয় আছে। এবং ধরুন আমি যদি বলি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, এটা তো একটা ইউনিভার্সিটি, এর কতগুলো ক্যাম্পাস আছে জানেন? প্রায় 8 থেকে 10টা ক্যাম্পাস আছে। পুরী ক্যাম্পাস আছে, শৃঙ্গেরি ক্যাম্পাস আছে, ভোপাল ক্যাম্পাস আছে, রাজস্থান ক্যাম্পাস আছে, কেরালা ক্যাম্পাস আছে, ত্রিপুরা ক্যাম্পাস আছে, ওয়েস্ট বেঙ্গলের সীতারাম দাস ওঙ্কারনাথ ক্যাম্পাস আছে। ঠিক আছে? এরকম প্রচুর ক্যাম্পাস আছে এবং প্রত্যেকটা ক্যাম্পাস এক একটা ইউনিভার্সিটির মতো, সেখানে তত ফ্যাকাল্টি আছে। ফলে যদি সংস্কৃত নিয়ে ভালো করে পড়াশুনো করেন, আপনার চাকরি পেতে অসুবিধা হবে না। আপনি বলতে পারেন পশ্চিমবঙ্গে হয়তো আপনার এখন একটু অসুবিধা হচ্ছে এসব ঝামেলার জন্য, কিন্তু বাইরে চাকরি আছে। হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন বার করেছিল, আমরা আমাদের গ্রুপে শেয়ারও করেছিলাম। দিল্লি পাবলিক সার্ভিস কমিশন বার করেছিল। আপনি যদি যোগ্য হন, আপনি নিশ্চয়ই সেখানে আপনাকে বাদ দেওয়া কারোর পক্ষে সম্ভব হবে না। ঠিক আছে? তো সুতরাং এমনি যে কলেজ ইউনিভার্সিটি, সেখানে তো আপনি চাকরি পাচ্ছেনই, এছাড়াও শুধুমাত্র সংস্কৃতের জন্য যে বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় আছে, সেখানেও আপনি চাকরি পেতে পারেন। আমরা ভাষা শিক্ষক নিয়ে বলছিলাম যে আপনি ব্যক্তিগত স্তরেও কিন্তু নিজেকে ভাষা শিক্ষক হিসেবে প্রতিষ্ঠাপিত করতে পারেন। এছাড়াও দেখুন,
সরকারি ক্ষেত্রে অনুবাদক রূপে নিযুক্ত হওয়া যায়। যেমন লোকসভা থেকে একটা পোস্ট বেরিয়েছিল, 6টা পোস্ট, খুব বেশি নয়, কিন্তু আমি জাস্ট আপনাদের জানার জন্য বলছি। 6টা পোস্ট বেরিয়েছিল। তো সেখানে লোকসভা থেকে, যে লোকসভায় যেহেতু সংস্কৃত একটা লিস্টেড ল্যাঙ্গুয়েজ, ফলে ওখানে ওদের লোক রাখতে হয়, তো অনুবাদক রূপে নিযুক্ত হওয়া যায়। শুধু তাই নয়, এছাড়াও উত্তরাখণ্ডে সংস্কৃত হচ্ছে সরকারি ভাষা। যখনই সরকারি ভাষা হবে, সরকারের যত নথি আছে সেগুলোকে আপনাকে সংস্কৃতে অনুবাদ করতে হবে, ফলে ওরাও কিন্তু প্রচুর অনুবাদক নিযুক্ত করে, এবং উত্তরাখণ্ড সংস্কৃত একাডেমি আছে। তো যাই হোক, এছাড়াও বিভিন্ন অনুবাদের প্রজেক্ট বিভিন্ন সময় চলতে থাকে। যেমন ধরুন আমি বলছি, গোল পার্কে, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্ক, সম্পূর্ণ বেদের ওখানে অনুবাদ হচ্ছে। চৈতন্য চরিতামৃতের বাংলা থেকে সংস্কৃত অনুবাদের প্রজেক্ট বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হয়েছে। বিদ্যামন্দির, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে যোগবাশিষ্ঠের অনুবাদের উপর একটা প্রজেক্ট ছিল। তো এইরকম বিভিন্ন জায়গায় অনুবাদের প্রজেক্ট হয়। তো আপনি এই প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করতে পারবেন তখনই যদি আপনি সংস্কৃত ভালো করে জানেন। ঠিক আছে? তো বিভিন্ন অনুবাদের প্রজেক্টে আপনি অংশগ্রহণ করতে পারেন, এবং এগুলো কিন্তু কম টাকা দেয় না, বেশ ভালো টাকা দেয়। তো অনুবাদ সাহিত্য একটা বিশাল ক্ষেত্র। আপনি নিজে ভালোবেসেও গ্রন্থ অনুবাদ করতে পারেন। যেমন আপনারা যদি জানেন, সংস্কৃত সাহিত্য সম্ভার বলে একটা বেশ মাল্টি ভলিউমিনাস একটা বই আছে, কোনো প্রকাশনী থেকে বেরিয়েছিল, নবপত্র বা কিছু, আমার মনে নেই। আমি ছাত্রাবস্থায় পড়েছি। যত সংস্কৃত টেক্সট আছে এভেলেবেল, সেগুলোর বাংলা অনুবাদ করা আছে। ঠিক আছে? তো সেই সময় সুকুমারী ভট্টাচার্য থেকে শুরু করে গৌরী ধর্মপাল থেকে শুরু করে যত ভালো ভালো পণ্ডিতেরা ছিলেন, সবাই অনুবাদে কার্যে সেখানে রত ছিলেন। তো এইরকম অনুবাদ সাহিত্য একটা বিশাল জায়গা, আপনারা সেখানেও প্রতিষ্ঠা লাভ করতে পারেন। বিভিন্ন সময় স্ক্রিপ্ট রাইটিং এর জন্য সংস্কৃত জানা স্কলারদের প্রয়োজন হয়। যেমন নিত্যানন্দ মিশ্র বলে একজন ভদ্রলোক আছেন, উনি সিটি ব্যাংকের একজন বড় অফিসিয়াল, কিন্তু সংস্কৃত খুব ভালো জানেন, ট্র্যাডিশনালি ব্যাকরণ পড়েছেন। উনি একটা পোস্ট করেছিলেন, আমি পড়েছিলাম, যে কোনো একটা সিনেমাতে সংস্কৃতে গান লেখার জন্য ওনাকে অনুরোধ করা হয়েছিল, এবং উনি 6 লাইনের একটা গান, 6-7 লাইনের একটা গান লিখে দিয়েছিলেন। তার জন্য ওনাকে প্রায় 1 লাখ টাকা, 50,000 বা 1 লাখ টাকার মতো ওনাকে রেমুনারেশন দেওয়া হয়েছিল। মানে এতদূর অব্দি রেমুনারেশন দেওয়া হয়, মানে ঠিকঠাক যদি কানেকশন থাকে আপনার। তো আমি নিজে বিভিন্ন নাটকে ওই ব্যাকগ্রাউন্ডে যে রিসার্চ, সেখানে কাজ করেছিলাম এক সময়। তো সেখানে কালিদাস নিয়ে একবার কাজ হয়েছিল, সেখানে একবার করেছিলাম। একবার হয়েছিল চিত্রাঙ্গদা নিয়ে, সেখানে আমি একবার ওই হেল্প করেছিলাম। তো তারা পেমেন্টও ভালো করে। সুতরাং এই যদি আপনি অনুবাদ এবং স্ক্রিপ্ট রাইটিং এর দিকে যেতে চান, সেখানেও কিন্তু আপনি খুব ভালো সুযোগ পাবেন। এছাড়াও আমি এখানে লিখিনি, কিন্তু আমি দেখেছি এটা এখন খুব একটা বড় জায়গায় চলে গেছে, সেটা হচ্ছে গীতা এবং চণ্ডী পাঠ। মানে এটা শুনতে অদ্ভুত লাগবে যে হ্যাঁ, সংস্কৃত পড়ে গীতা চণ্ডী পাঠ তো সবাই করে না, সবাই ভালো করতে পারে না, আপনারা ভালো করতে পারবেন। আমরা রিক থেকে ওই বললাম না যে সাধারণ মানুষের মধ্যে সংস্কৃতকে যাতে ছড়িয়ে দেওয়া যায়, তার জন্য গীতা চণ্ডীর কোর্স দিই। তারপর থেকে অনেক আমাদের কাছে মানে রিকোয়েস্ট আসে যে বাড়িতে গীতা পাঠ করাতে চাই, চণ্ডী পাঠ করাতে চাই। বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন পূজায়, পূজা প্যান্ডেলে এরকম মানে গীতা চণ্ডী পাঠ হয়, সেখানেও কিন্তু অনেকে গিয়ে বেশ ভালো রোজগার করছে। ঠিক আছে? এছাড়াও সংবাদ মাধ্যমে চাকরি আছে। ঠিক আছে? সংবাদ মাধ্যমে চাকরি কি রকম? বর্তমানে সাংবাদিকতার স্তরেও কিন্তু সংস্কৃত বিস্তার লাভ করেছে। ঠিক আছে? তো এবং যত সংস্কৃত ভাষা জনপ্রিয় হবে, এই স্তরে কিন্তু তত বৃদ্ধি হবে। বর্তমানে দেখবেন বার্তাবলী বলে একটা নিউজ হয় প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে সম্ভবত। এছাড়াও সংস্কৃতে নিউজ চিরকাল ধরে পড়া হচ্ছে, আপনারা হয়তো লক্ষ্য রাখেন না, সংস্কৃতে কিন্তু নিউজ পড়া হয় ডিডি নিউজ মানে ন্যাশনালে। এবং বার্তাবলী প্রোগ্রামে অনেকে যুক্ত আছেন। দেখুন, যারা নিউজ পাঠ করে তারা ছাড়াও নিউজ রাইট করছে এমন অনেকে থাকে। ঠিক আছে? তো এরকম অনেকে, বলদেবানন্দ সাগর তো বিখ্যাত এক নাম। এছাড়াও বর্তমানে নারায়ণ দত্ত মিশ্র, যুবরাজ ভট্টরায়, এরা এরা আমার বন্ধুস্থানীয়। তো এদেরকেও আমি দেখেছি, এরা এখানে মানে ন্যাশনালে, ডিডি ন্যাশনালে এরা কাজ করে। তো এইরকম সংবাদ মাধ্যমের ক্ষেত্রেও কিন্তু আপনারা চাকরির দিকে যেতে পারবেন। আমি বলছি না যে এটা এখন বিশাল মেইন স্ট্রিম হয়ে গেছে, এটা ডিডি ন্যাশনালি এখন করছে, কিন্তু যত সংস্কৃতের মানে গ্রহণযোগ্যতা বাড়বে, মানুষ চাইবে,
যত টিভি চ্যানেল আছে সবাই সংস্কৃত নিয়ে তখন নিশ্চয়ই এগিয়ে আসবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, সংস্কৃত নিয়ে আরো অনেক কাজ করতে হবে। আমি বলি সবসময় যে সংস্কৃতের যারা টিচার তারা শুধুমাত্র টিচার নন, তারা অ্যাক্টিভিস্ট। সংস্কৃতের প্রচার প্রসারের এক বড় দায়িত্ব তাদের কাঁধে আছে। যারা সংস্কৃতের ছাত্রছাত্রী তারাও সংস্কৃতের যোদ্ধা। তো এই জন্য আমাদেরকে একটু সবসময় সচেতন হতে হবে। 10 জনকেও যদি আমরা ইন্টারেস্টেড করতে পারি সেটা একটা বড় প্রাপ্তি। এছাড়াও যোগ আয়ুর্বেদ নিয়ে, যোগা যাকে বলেন আপনারা, যোগ আয়ুর্বেদ নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হয় এখন। জায়গায় জায়গায় যোগা পার্লার। আমার কলেজে রিসেন্টলি আজকে সবাই কলিগরা বলছিল, আমি ওখানে এনএসএস প্রোগ্রাম অফিসার, বলছে এনএসএস থেকে একটা যোগার সার্টিফিকেট কোর্স করাও, কারণ সবাই যোগা শিখতে চাইছে। এবারে কি যোগা শিখলেই তো হবে না, যোগা সে কিছু জানে না, সংস্কৃত জানে না, টেক্সট পড়তে জানে না, কি করে হবে? ভালো যোগা শিক্ষক হতে গেলে সংস্কৃতটাও ভালো জানতে হবে। যোগের যে গ্রন্থগুলো আছে, পাতঞ্জল যোগ সূত্র, ঘেরণ্ড সংহিতা, ঠিক আছে, চরক সংহিতা, এইসব তো পড়তে হবে, ঠিক কিনা? তো এই জন্য শুধু দেশে নয়, দেশে বিদেশে যারা মানে এই যোগ নিয়ে পড়াশুনো করেছে, ভারতীয় দর্শন সম্পর্কে জানে, বিদেশে বিশাল ডিমান্ড। আমি এটা জাস্ট বাড়িয়ে বলছি না, আপনি যদি ভালো জানেন সেখানে যোগা নিয়ে যে কি ধরনের ক্রেজ, আপনি মানে চিন্তা করতে পারবেন না। ওখানে যোগা পার্লার বলে, যেমন বিউটি পার্লার হয়, সেরকম বিদেশে যোগা পার্লার এখন প্রতি কিলোমিটারে একটা একটা করে আছে। তো বিদেশিরা সব যোগা শিখে তারা যোগা শেখাচ্ছে ওখানে, দারুণ লুক্রেটিভ বিজনেস। এছাড়াও আয়ুষ বলে একটা মন্ত্রণালয় আছে ভারত সরকারের, সেখান থেকে যোগ, আয়ুর্বেদ, ভারতীয় বিজ্ঞান চর্চা ইত্যাদি নিয়ে আলোচনা হয়, এবং বিভিন্ন আয়ুর্বেদিক কলেজ আছে, এই তো শ্যামবাজারেই একটা আছে, ঠিক আছে। তো সেখানেও কিন্তু এই সংস্কৃতের ছাত্রছাত্রীরা সেখানে অ্যাপ্লাই করলে সেখানে নিযুক্ত হয়, সেখানে ভাষা শিক্ষক হিসেবে নিযুক্ত হতে পারে। তো আমাদেরই একজন ছাত্র জুনিয়র, সে এখন কাজ করছে ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। তো সুতরাং এই এই আয়ুর্বেদের জায়গাতেও আপনারা করতে পারেন। যারা ব্রাহ্মণ তারা বিভিন্ন কর্মকাণ্ড, বাস্তুশাস্ত্র, জ্যোতিষ এগুলো নিয়েও চর্চা করতে পারেন। এছাড়াও স্টোরি টেলার, খুব সুন্দরভাবে গল্প বলতে পারেন। তো আপনারাও ইউটিউবে বিভিন্ন চ্যানেল ইত্যাদি করে সেখানে একটা বৃত্তির জায়গা দেখতে পারেন। এটা নিয়ে অনেকে জানে না, এটা হচ্ছে মিউজিওলজি। মিউজিওলজি হচ্ছে মিউজিয়াম নিয়ে পড়াশুনো, এবং মিউজিয়াম নিয়ে পড়াশুনো করতে গেলে প্রাচীন ভারতের ইতিহাস এবং সংস্কৃতির গভীর জ্ঞান থাকতে হয়। আমি দেখেছি মিউজিওলজিতে যারা, মানে মিউজিয়ামগুলোতে যারা কিউরেটর থাকেন, তারা হয় আর্কিওলজির থেকে থাকে অথবা হিস্ট্রি থেকে থাকে। যেমন বর্তমানে আমাদের যে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতাতে, সেখানে যিনি জয়ন্ত বাবু আছেন কিউরেটর, তিনি কিন্তু হিস্ট্রির, ঠিক আছে। সুতরাং এই জায়গাতে, এবং শুধু তো উনি নেই, আরো অনেকে থাকে, তাদেরকে কাজ করতে হয় মিউজিয়ামে। তো সেখানে কিন্তু যারা প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশুনো করেছে, আর্কিওলজি নিয়ে পড়াশুনো করেছে, বা যারা এনশিয়েন্ট হিস্ট্রি নিয়ে পড়াশুনো করেছে, সংস্কৃত নিয়ে পড়াশুনো করেছে, তাদের কিন্তু এই মিউজিওলজি নিয়ে একটা খুব ভালো কেরিয়ার আছে। এগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউশন, প্রচুর মিউজিয়াম আছে, এবং সেখানে কিন্তু আমরা কাজ করতে পারে। মিউজিয়াম কটা আছে? কলকাতাতেই 7-8খানা মিউজিয়াম আছে। রেল মিউজিয়াম, এই জওহরলাল নেহরু মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম, আমরা তো জানিই না, প্রচুর মিউজিয়াম আছে সারা ভারতবর্ষ জুড়ে, সেখানে নিয়োগও হয় রেগুলার। এছাড়াও যেটা সকলে এখন করেন, ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার, এরকমও আপনারা হতে পারেন। দেখুন, সংস্কৃত নিয়ে যখনই কেউ কাজ করতে আসে বিশাল ফেমাস হয়ে যায়। মানে দেখবেন কয়েকজন ছিল শুধু শ্লোক বলতো, দুটো বাচ্চা মেয়ে ছিল যারা এসে হিন্দিতে কি বলে, সংস্কৃতে কি বলে, শুধু এইটুকু করতো। তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। সে ফলোয়ার্স হলো, তারপরে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকও হয়ে গেল, তারা আবার আরেকটা অ্যাকাউন্ট খুলে ফেললো, সেখানে আবার মিলিয়ন ফলোয়ার হয়ে গেল। মানুষ ভালোবাসে সাবজেক্টটাকে, মানুষ আপনাদের কাছ থেকে, যারা সংস্কৃত পড়ছেন তাদের কাছ থেকে শুনতে চায় সংস্কৃত নিয়ে দু কথা, যে সংস্কৃতে কি ধরনের নীতিবিদ্যা আছে, নীতি শিক্ষা কিরকম আছে, গীতাতে কিরকম শিক্ষা আছে, রামায়ণ মহাভারতের শিক্ষা কিরকম, ঠিক আছে। তো এই সব শোনার জন্য প্রচুর লোক আছে, শোনানোর লোক নেই। মানে যারা ইনফ্লুয়েন্সার হয়ে আছো অলরেডি, 10,000 12,000 ফলোয়ার্স আছে, সংস্কৃত নিয়ে কাজ করো না, একটু শ্লোকগুলো নাও, সেখানে বাংলা অর্থগুলো বলো। স্যার এরকম শ্লোক কোথায় পাবো? এই আমাদের রিকের ওয়েবসাইটেই পাবে। আমি সেখানে প্রায় 100টার মতো এরকম ইন্সপিরেশনাল কোট, তার সংস্কৃত, তার উৎস এবং তার বাংলা আমি করেই রেখেছি। ওয়েবসাইটে গিয়ে মোটিভেশনাল কোর্স দিয়ে ওখানে ট্যাবে দেখলে সব দেখতে পাবে।
তো প্রচুর লোক আছে শোনার জন্য, শোনানোর লোক নেই। তো আমাদেরকে এই যে গ্যাপটা আছে এটা পূরণ করতে হবে। কৌটিল্যের নীতিশাস্ত্র থেকে শুরু করে অনুপ্রেরণামূলক যত কথাবার্তা আছে, শ্লোক আছে, সেগুলো মানুষের সামনে নিয়ে আসতে হবে। এখন লোকে ইন্সপিরেশনাল কোটের জন্য সিনেমার কোটেশন দেয়। আরে সংস্কৃত শাস্ত্র একবার খুলে দেখো, পঞ্চতন্ত্র খোলো, কৌটিল্যের অর্থশাস্ত্র খোলো, অনুপ্রেরণার কোনো অভাব হবে না। রামায়ণ আছে, মহাভারত আছে, ঠিক আছে। এবং সেখানে মানে প্রচুর টাকা কামাচ্ছে লোকজন, এই ইনফ্লুয়েন্সার আর কন্টেন্ট ক্রিয়েটাররা, ভাবতে পারবেন না। মানে আমি শিক্ষক মানে অধ্যাপক হয়ে সারা জীবনে যা রোজগার করবো, ওরা হয়তো 1 বছরে তাই রোজগার করে ফেলবে ভিডিও করে, যদি সেরকম ভালো কন্টেন্ট ক্রিয়েটার হয়, সেরকম ভালো সেট নিয়ে কাজ করছে, ঠিক আছে। তো মহিম শাস্ত্রী বলে একটি ছেলে ছিল, ওই খুব এরকম করতো, বিএচইউ থেকে এমএ করেছে, ভালো লাইক হয় ওর। তো মহিম শাস্ত্রী দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো বিষয় হচ্ছে যে আমরা এই জায়গাটাতে কাজ করতে পারি, ছোট ছোট, এবং সংস্কৃত স্তোত্র পাঠ করা, মন্ত্র পাঠ করা, গীতা পাঠ করা, সবাই শুনতে চায় এগুলো। এইরকম কন্টেন্ট আমরা তৈরি করে রাখতে পারি। দুদিকে হবে, সংস্কৃতের প্রতি মানুষের আগ্রহ বাড়বে, ঠিক আছে, এবং আপনারও রোজগার হবে, দুটোই হবে, ঠিক কিনা। তো মোটামুটি আমরা 1 ঘন্টা নিয়ে নিয়েছি সময়, আমি বলেছিলাম 1 ঘন্টার মধ্যেই শেষ করব। সুতরাং দেখুন, সময়ের সাথে সাথে বিভিন্ন নতুন নতুন চাকরির সুযোগ তৈরি হবে, ঠিক আছে। আমাদের প্রয়োজনীয় যে স্কিল সেট, দক্ষতা এবং প্রয়োজনীয় যে প্রশিক্ষণ, সেটা নিয়ে রেডি থাকতে হবে। যেমন এখন শিক্ষকতার জন্য বিএড ডিএলএড দরকার, করে নিন। আপনি যদি বিদেশে যাবেন ঠিক করছেন, এখন থেকে গবেষণামূলক প্রবন্ধ লিখুন, এখন থেকে ইংরেজিটা ভালো করে শিখুন, ঠিক আছে। লোকজনের সাথে যোগাযোগ করুন, এটা খুব ইম্পর্টেন্ট। লোকজনের সাথে যোগাযোগ রাখুন। মনে রাখবেন, এই জগৎ মেশিন চালায় না, এই জগৎ মানুষে চালায়। আমি একজন শিক্ষক, আমারও একজন শিক্ষক আছেন। আমি যদি চাকরি পেতে চাই, আমাকে কোনো মানুষের কাছে যেতে হবে। ফলে চেষ্টা করুন একটা কমিউনিটির সাথে যুক্ত হতে। আপনি সংস্কৃত নিয়ে এগুতে চাইছেন, দেখুন সংস্কৃত কমিউনিটি কোথায় কোথায় আছে, সে কমিউনিটি গুলোতে যুক্ত হন। তাহলে কি হবে, 10টা মানুষের সাথে পরিচয় হবে, 10 ধরনের শিক্ষকের সাথে পরিচয় হবে। আপনার বাড়ি এসে তো কেউ চাকরির খবর দিয়ে যাবে না, আপনাকে এরকম কমিউনিটি গুলোর সাথে যুক্ত থাকতে হবে। তাহলে কি তারা আপনাকে কখন কখন চাকরির নোটিফিকেশন বেরুচ্ছে আপনাকে খবর দেবে, ঠিক কিনা। সুতরাং বলে না, আয় বেঁধে বেঁধে থাকি, ব্যাপারটা ওই রকম। সবাই একটা জায়গায় এসে একটু একত্র হয়ে থাকুন। যেমন রিক প্রতিষ্ঠান থেকে আমরা চেষ্টা করেছি অনেককে এক কাছে করার, তাতে কি আমরা আমাদের যেমন একটা যে গ্রুপটা আছে, ওটা 1025 জন হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ ভর্তি হয়ে গেছে। তো টেলিগ্রামে যুক্ত হতে পারেন, বা হোয়াটসঅ্যাপে আমরা পরবর্তীকালে আরো গ্রুপ খুলতে পারবো, চেষ্টা করব, যেখানে আমরা এই চাকরির নোটিফিকেশন গুলো দিই। তাহলে আপনি ওখানে যুক্ত থাকলে আপনি জানতে পারবেন। দীপঙ্কর দত্ত বলে একটি ছেলে আছে, ও ইনফরমেশন সেন্টার বলে একটা ফেসবুক পেজ চালায়, ওখানে প্রায় 31,000 ওর ফলোয়ার আছে। ওখানে ও সব চাকরির নোটিফিকেশন গুলো দিয়ে দেয়। ও খুব একবারে নিঃস্বার্থ কাজ করে যাচ্ছে ছেলেটি। তো ওই আপনি ওই ইনফরমেশন সেন্টার বলে দেখতে পারেন, সেখানে ওই সমস্ত নোটিফিকেশন পেতে পারেন। মানে আপনাকে কোনো না কোনো একটা কমিউনিটির সাথে যুক্ত থাকতে হবে এই চাকরি বা এই অ্যাডমিশন, এই নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য, ঠিক আছে। তো বিচ্ছিন্ন থাকবেন না, পড়াশুনো করতে গেলে একসাথে থাকবেন, পারস্পরিক যোগাযোগ রাখবেন, ভালো ভালো শিক্ষকদের সাথে পরিচিতি তৈরি করবেন। পরিচিতি মানে তাদের কাছে গিয়ে অকারণ প্রশংসা বলছি না, তাদের সাথে যোগাযোগ রাখা পড়াশুনোর বিষয়েই, যে তোমার কোনো সময় কিছু জিজ্ঞাসা হলো, তাকে যাতে একটু জিজ্ঞাসা করতে পারো। আর মনে রাখবে যে শিক্ষকেরা কিন্তু ছাত্রছাত্রীদের খুব ভালোবাসেন, খুব স্নেহ করেন। তাদের যদি কোনো প্রয়োজন হয়, তার যদি মনে হয় এটা করলে কোনো ছাত্রছাত্রীর কল্যাণ হবে, তারা করেন। সব শিক্ষক শিক্ষিকারাই করেন, ঠিক আছে। সুতরাং একটু যুক্ত থাকার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে আমি আর বেশি সময় নিচ্ছি না। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে সকলে আপনারা যুক্ত ছিলেন এই আলোচনায়, এবং আপনারা সুন্দরভাবে মন দিয়ে পুরোটা শুনেছেন। এবারে আমি আপনাদের যা যা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি এখন নেওয়ার চেষ্টা করব এক এক করে।